মাহবুবের নিতু লেখিকা ত্রিধারানিকা পর্ব ৮। মাহবুবের গা মোছাতে গিয়ে নিতু টের পেল তার নিজের শরীর ঘামছে, শিহরণে কেমন যেন কাটা দিয়ে দিয়ে উঠছে। নিতু বার কয়েক হাত সরিয়ে নিয়ে নিজের হাত দুটো বুকে জড়ালো, গালে ছুঁয়ে বেশ কয়েকবার নিজেকে সামলানোর চেষ্টা করলো। একবার ভাবলো আর গায়ে মুছিয়ে দেবে না সে, পরক্ষণেই ভাবলো অসুস্থ মানুষের সঙ্গে তো শরীরের হিসাব চলে না। অযৌক্তিকভাবে তো সে অন্তত ভাবতে পারে না সে একজন বোধজ্ঞান সম্পন্ন বিবেচক মানুষ। শুধু নিজের কামনার কাছে হেরে গিয়ে সে তো কোনো অসুস্থ মানুষকে সেবা থেকে বঞ্চিত করতে পারে না। নিতু শেষমেশ পাথর মূর্তি হয়ে মাহবুবের গা মোছাতে লাগলো। লাভ হলো না তাতে। মন অনেক সময় অনুভূতি লুকিয়ে ভান করতে পারলেও শরীর যে সেখানে চরমভাবে ব্যর্থ, সেটাই প্রথম নিতু প্রবলভাবে টের পেল। জ্বরে আচ্ছন্ন অভিমানে ছেড়ে দেওয়া এই মানুষটাকে নিতুর ইচ্ছে করলো সবটা দিয়ে সে আঁকড়ে ধরে, সবটা দিয়ে নিজের বুকে টেনে নেয়। এই রোমশ পিঠ, এই টান টান শরীরের চামড়ার প্রতিটি পরতে পরতে সে চুমু খায়। কিন্তু নিতুর মনের সব ইচ্ছে তো আর সহজে পূর্ণ হবার নয়, কারণ উনি তো আর সহজ মানুষ নন। মাহবুবকে একদম তুলে বসানো সম্ভব হলো না। নিতু কাত করে পেছনের দিকটা স্পঞ্জ করলো। পিঠের দিকটা আরেকটু টানতেই মাহবুব নিতুর কোলের উরুতে শুয়ে পড়ল। নিতু খানিকক্ষণ ঘোর সামলালো, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ একটু উঠে বসুন, না হলে বিছানার বালিশে মাথা রেখে শোন। মাহবুব শুনল না, শক্ত করে কোমর জড়িয়ে ধরল নিতুর। নিতুর পেটের সঙ্গে একদম লেপ্টে গেল নরমভাবে। নিতু দীর্ঘশ্বাস ফেলল। নিতুর জীবনের সেরা আদরগুলোই কেন এরকম চোটের মতো এসে বসে নিতুর গায়ে। এই যে হুঁশ জ্ঞান না থাকলেই মানুষটা একদম তার হয়ে যায়, একান্তই তার নিজের শুধু। আর যখন হুঁশে থাকে তখন তো কথার ঝালে কাছেই যাওয়া যায় না। কথা বলে বলে মেরে ফেলার একটা জোর চেষ্টা যেন মানুষটার চলতেই থাকে। নিরুপায় নিতু কোলের মধ্যেই মাহবুবের গা মাথা মুছিয়ে দিল। মাহবুব নিতুর কোলে শুয়েই ঘুমিয়ে পড়ল। নিতু খাটে ঠেস দিয়ে অপেক্ষা করতে লাগলো জ্বর নামার। জ্বরের ঘোরে মানুষটা একেবারে অচেতন। কিছুক্ষণ পর মাহবুব আধো আধো স্বরে বলল, আমার ভালো লাগছে না নিতু। নিতু তোতলাতে তোতলাতে বলল, জ্বর ছেড়ে গেলে ভালো লাগবে। মাহবুব উঠে বসলো নিতুর মুখোমুখি, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার দুই চোখ ভীষণ লাল, কপালের চুলগুলো কাঁপছে। মুখবয়বে অন্য পৃথিবীর ভাষা, যে ভাষা সে রুবা বিয়ের সময় মাতাল মাহবুবের চোখে মুখে দেখেছিল। সেই দিন নিজেকে ফিরিয়ে আনবার কষ্ট নিতু আর পেতে চায় না। এই মানুষটার আদর দ্বিতীয়বার অস্বীকার সে করতে পারবে তো? নাকি নিতু ধীরতা এখনই সব ধুয়ে মুছে যাবে? নিতু বিছানায় একটু পেছন সরে বসলো। মাহবুব তার দিকে এগিয়ে এলো। নিতু আর একটু পেছনে সরে বসলো। মাহবুব আরও কাছে ঘেঁষলো। নিতু কি ঝট করে বিছানা থেকে নেমে যাবে? একদম না। সে কি ভয় পায় নাকি? সে নিজেকে সামলাবে, যেভাবেই হোক শক্ত করে সামলাবে। উফ, এত লজ্জা কেন করছে তার? না, লজ্জা পেলে চলবে না। মাহবুব ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলবে সে। তার অভিমান তো এত ঠুনকো নয় যে সামান্য শরীরী চাহিদার কাছে হার মানবে। শরীরকে সে মনের জেদ দিয়ে শাসন করে থামাবেই। নীল জামা কেন পরিস বলতো? চোখ ধাঁধিয়ে যায় আমার, নেশা ধরে যায় পুরো। মাহবুব নিতুর আরও কাছে এগিয়ে এলো। তুই এত সুন্দর কেন বলতো? এরকম সুন্দর হওয়ার কি দরকার ছিল? যতবার তাকাচ্ছি ততবার আমার জ্বর বাড়ছে। বিশ্বাস না হলে কপালে হাত দিয়ে দেখ, শরীর যেন পুড়ে যাচ্ছে। নিতু দেখ না। মাহবুব একদম ঘনিষ্ঠ হয়ে এলো নিতুর। বেশ অনেকক্ষণ এক দৃষ্টিতে নিতুকে দেখলো। এক পর্যায়ে ফিসফিসিয়ে করে বলল, থার্মোমিটার দিয়ে মাপতে গেলে ওটা ফাটবে আমি নিশ্চিত। তুই হচ্ছিস আমার জ্বরের কারণ, বুক ব্যথার কারণ। আর মাহবুব মুখটা বাড়ালো নিতুর দিকে। নিতু সরতে সরতে বিছানায় পড়ে গেল। জেদে অভিমানের আগে অসাড় হয়ে গেল সে। কথাই যেন বেরোচ্ছে না মুখে তার। মাহবুব সেই সুযোগে নিতুকে বিছানায় তার সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল। পাগলের মতো চুমু খেতে লাগলো নিতুর গালে। নিতু তখন নিজেকে সামলাচ্ছে, জোর করে এক ধাক্কায় ফেলে দেবে সে মানুষটাকে। শক্তিতে না পারলে কথায় ঘায়েল করবে। মাহবুব ঠোঁটে ঠোঁট রাখতেই নিতু ঠোঁট উল্টে মুখ বন্ধ করে ফেলল। এরকম করছিস কেন? মুখ খোল, খেয়ে ফেলবো না তো। উফ,
ঠোঁট খোল, এরকম এক্সট্রিম সিচুয়েশনে এত বোকা বোকা কাজগুলো কেন করিস? নিতু প্রাণপণ শক্তিতে ঠোঁট চেপে দু হাতে মাহবুব ভাইকে ঠেলতে লাগলো। লাভ কিছু হলো না। মাহবুব নিতুর জামার একপাশে হাত ঢুকিয়ে দিল। শুধু তাই নয়, নিতুর একটা হাত সে নিজের জন্য টেনে নিল। অবিশ্বাস্য আদরে নিজের বেসামাল দেহটাকে সামলাতে নিতু অপারগ হয়ে মুখ খুলল। আপনি কি চান আমি মরে যাই? মাহবুব সঙ্গে সঙ্গেই বলল, তুই কি চাস আমি মরে যাই? নিতু কড়া স্বরে বলল, হ্যাঁ চাই, চাই আপনি মরে যান। আপনার বেঁচে থাকার কোনো দরকার নেই। আপনার মতো বাজে একজন বেঁচে থাকার মানে বাজেই বাড়ল। মাহবুব মিষ্টি করে নিতুর দিকে তাকালো। তুই কেন আমাকে এত খারাপ ভাবিস বলতো? আপনি খারাপ তাই খারাপ ভাবি। নিতু ততক্ষণে বিছানায় উঠে বসেছে। খোলা চুলটা হাত খোপা করে জামাটা ঠিকঠাক টেনে বসেছে। মাহবুব বিছানায় ধপ করে পড়ে গেল। নিতুর হাতটা টেনে নিয়ে চুমু খেলো গাঢ়ভাবে। কি খারাপ আমার বল? নিতু নড়ল না। মাহবুব উঠে বসলো, নিতুর খোপাটা খুলে দিল। ঘাড়ের কাছে চুমু খেতেই নিতু শীতল স্বরে বলল, আপনি সমস্ত মানুষটাই খারাপ। মাহবুব নিতুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসলো। ওড়নার পাড়টা সরিয়ে নিতুর ঘাড়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। নিতুর আগের চেয়ে আরও শীতল স্বরে বলল, আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে আপনি আমার কাছ থেকে না সরলে আমি কেয়ামত করে ফেলবো মাহবুব ভাই। কেয়ামত আর করবে কি? দেখ আমাকে, অলরেডি মহা কেয়ামত হয়ে আছি। একবার তাকা আমার চোখের দিকে নিতু। নিতু সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে ফেলল। মাহবুব পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল নিতুকে। উদ্ভ্রান্তের মতো বলল, টের পাচ্ছিস কিছু? শরীরের প্রতিটি শিরা ফাটছে, আর তুই বলছিস আমি সমস্ত মানুষটাই খারাপ? এরকম করলে তো এক্ষুনি ব্রেন ফেটে মরে যাব আমি। নিতু ঠাই বসেই রইল। একটু বিশ্বাস হচ্ছে না তার। প্রতিবার কেন এরকম মৃত্যু যন্ত্রণার মতো অঘটনগুলো তার সঙ্গেই ঘটবে কেন? মাহবুব নিতুর গালে গাল ছুঁয়ে ফিসফিস করে বলল, এত ভয় পাবার কি আছে বলতো? তুই তো আর আন্ডার এজ না। কেন এমন করছিস? এরকম পাথরের মতো শক্ত হয়ে আছিস কেন? মাহবুব এবার সরে গিয়ে নিতুর পায়ে চুমু খেলো। আলতো করে নিজের গালে ছোঁয়ালো। একটু তো বুঝবি? কখনোই তো বুঝতে চাসনি আমি কি চাই। মাহবুব নিতুর পা দুটোকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকের সঙ্গে। বাঁ পায়ের নুপুরটা খুলতে খুলতে বলল, কেন পড়িস বলতো এটা? যতবার নড়ছিস ঝুনঝুন করছে। আচ্ছা তুই কি অন্য ভয় পাচ্ছিস? পরিবারের কথা ভাবছিস? কিরে, কোনো কথা বলছিস না কেন? নিতু মনে মনে তখন কথা গোছাচ্ছে। মাহবুব ভাইয়ের আদর সে সারা জীবনের জন্য চেয়েছে। এরকম জ্বর হওয়া 1 রাতের আদর তার জন্য অভিশাপ। এই বোঝা নিয়ে নিতু কিছুতেই বাঁচতে পারবে না। মরে যাবে সে। যতই কামনা থাকুক তার, এই সুযোগ তার চাই না। যার বউ হতে চায় সে, তার হঠাৎ কামনার খোরাক কেন হবে সে? তার ভালোবাসা তো এই শরীরী তৃষ্ণার অনেক ওপরে। পুরো পৃথিবীর সব ভালোবাসা এক করলেও তার ভালোবাসা বেশি হবে। তাহলে কেন সে এই শরীরী উত্তেজনা উপেক্ষা করতে পারবে না? কেন? মানুষটা তো তার নয়, অন্য কারো। হুঁশে নেই বলেই সে সুযোগ নেবে কেন? কোনো একদিন হয়তো এই সুযোগ নেওয়ার জন্যই মাহবুব ভাই তাকে ছোট করে দেখবেন। বলবেন, ছি নিতু, আমার জ্বরের ঘোরে বেঘোর হওয়া শরীরটা তুই ঠিক ভোগ করে নিলি তো? আমার বউকে ঠকালি তো? একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে ঠকালি? ছি! না না নিতু, এমন কিছুতেই হতে দেবে না। সেই দিশেহারা মাহবুব ভাইকে থামাবে, যে করেই হোক থামাবে। নিতু নিশার কণ্ঠে বলল, মদ খেলে জ্বর হলেই শরীর জেগে যায় আপনার, তাই না? বেহুশ হলেই ভোগ করবার জন্য একটা মেয়ে শরীর চায়, তাই তো? আমাকেই কেন লাগবে মাহবুব ভাই? বিয়ে করা শরীরও তো পাওয়া যায় এখানে। কত সুন্দরী সুন্দরী মেয়ে। রিসিপশনে ফোন করে দিলেই ওরা পাঠিয়ে দিত। মুহূর্তে মাহবুবের চোয়াল শক্ত হয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই নিতুর পা ছেড়ে দিল। মাথার চুলটা এলোমেলোভাবে গোছাতে গোছাতে বলল, এসব কি কথা বলছিস তুই? আমি তো তোকে আমার। নিতু থামিয়ে দিল মাহবুবকে। মনে আছে রুবা আপার বিয়েতে এমন করেছিলেন? কি ভেবেছিলেন আমার বয়স কম, সুযোগ নেবেন? এতটাও বোকা আমি নই মাহবুব ভাই। আপনি হয়তো পৃথিবীর আর সব মেয়েকে বোকা বানাতে পারেন, কিন্তু আমাকে নয়। আপনার মতো একজনকে বিছানায় পাওয়ার জন্য পৃথিবীর সব মেয়ে কাতর হতে পারে, বাট আই অ্যাম দ্য লাস্ট ওয়ান যে আপনার মাতাল আর বেঘর অসময়কার তৃষ্ণা মেটাবার শরীর হতে পারবো না। মাহবুব চেঁচিয়ে উঠল, মুখ বন্ধ নিতু, জাস্ট শাট আপ। একটা কথাও বলবি না আর। তুই ভুল বুঝছিস আমাকে। চুপ! আপনি ভেবেছেন আমার ভেসে যাওয়া বয়স, আপনি হ্যান্ডসাম ছেলে,
কাছে এসে আমায়। মাহবুব মুখে আঙুল চেপে ধরল নিতুর। নো মোর ওয়ার্ড। রাগে মাহবুবের সমস্ত শরীর কাঁপতে লাগলো। তারপর বেশ কয়েক মিনিট নীরবতা। মাহবুব পাগলের মতো কিছুক্ষণ চুল টানলো, টেবিলে রাখা পানির জগটা ফেললো, টেবিল ল্যাম্পটাও মেঝেতে ফেলে দিল। এত এত শব্দেও নিতু এক চুলও জায়গা থেকে নড়ল না, ঠাই বসে রইল পাথরের মতো। মাহবুব ঠাস করে ড্রয়ার খুলে সিগারেট ঠোঁটে নিল, তবে ধরালো না, লাইটারটা ছুঁড়ে ফেলে দিল। ধাম শব্দে টেবিল চাপড়ায় এবং এক পর্যায়ে কাঁপা কাঁপা হাতে নিতুর ওড়নাটা ঠিক করে পরিয়ে দিল। নুপুরটা পায়ে পরিয়ে দিতে দিতে রাবার ব্যান্ড দিয়ে যত্ন করে চুলটাও বেঁধে দিল। নিতু স্থির বসে শুধু নিঃশব্দে কেঁদেই গেল। তারপর উঠে গিয়ে দরজাটা খুলে মাহবুব বিকট আওয়াজে চিৎকার করে বলল, আউট, জাস্ট গেট আউট, আউট। নিতু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। অবশ হয়ে আসা হাত পা দুটো টানতে টানতে কোনো রকমে নিজের ঘরে এসে নিতু দরজায় বসে পড়ল। নিজের শরীরটাকে যেন দোলে মুচড়ে একাকার করে দিতে ইচ্ছা করছিল নিতুর। বাকি রাতটা নিতু হাত পা গুটিসুটি মেরে মেঝেতে শুয়ে রইল। কি দরকার ছিল মানুষটার সঙ্গে আবার মুখোমুখি হবার? কি দরকার ছিল এই নোংরা যুদ্ধটার? এখানে মন মানে না, অথচ শরীর পাবার জন্য দিশেহারা। এই শরীরই কামনা অস্বীকার করার মতো এত শক্তি তো নিতুর আর নেই, একদমই নেই। এক্ষুনি ছুটে গিয়ে শুয়ে পড়লে কি হয়? কেন এত কঠিন পরীক্ষা বারবার তার জীবনেই আসে? কেন? তারপরের দিনও মাহবুবের জ্বর কমল না। বড় চাচা চাচি হাসপাতালে ভর্তি করবার জন্য অস্থির হয়ে পড়লেন খুব। মাহবুব রাজি হলো না কিছুতেই। বড় চাচি বারবার ঘ্যান ঘ্যান করতে লাগলেন। ছেলেটা এত রেগে আছে কেন? কাল রাতে কি তোমাদের মধ্যে কিছু হয়েছিল? না তো চাচি। রুম সার্ভিসের লোকেরা সকালে ঘর গোছাতে এসে নাকি পেয়েছে রুমের সব জিনিসপত্র ভেঙে চুরে একাকার হয়ে আছে। ভালো ছেলে নিয়ে এলাম, অথচ এখন বিছানায় পড়ে কাতরাচ্ছে, জিনিসপত্র ভাঙছে। নিতু মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। বড় চাচি হঠাৎ মাহবুব ভাইকে নিয়ে এত কেন মেতেছেন? বড় চাচি কি কিছু আন্দাজ করেছেন? আমরা এলাম বেড়াতে, ছেলেটা হই হই করে এলো, কত জায়গা ঘুরবে প্ল্যান করলো। জ্বরটা দেখো। চাচি আপনি প্লিজ এত চিন্তা করবেন না, জ্বর সেরে যাবে চাচি। তুমি বরং একটু দেখো না নিতু, ছেলেটা এখনো কিছু খায়নি, ওষুধগুলোও তো আর খালি পেটে দেওয়া যাবে না। নিতু মিনমিনে স্বরে বলল, তিনি আমার কথা শুনবেন না চাচি, আমি পারবো না। কেন শুনবে না? কি করেছো তুমি? নিতু মনে মনে বলল, আমি কিছু করিনি চাচি। তিনি নিজেই এত কিছু করেন যে কাউকে কিছু করতেই হয় না। বড় চাচাও রেগে গেলেন খুব। ছেলেটার খাওয়া দাওয়া হয়নি, ভুগে ভুগে মরে গেলে খুশি হবে? তোমার খবর নিতে আমাদের সঙ্গে ছুটে এলো। এদেশে এসে তো দেখছি তুমি হসপিটালিটি, ম্যানাসিটি সব ভুলে গেছো। আসলে চাচা তিনি তো একটু। চাচা নিতুর কথাটা শুনলেনই না, নিজেই মাহবুবের জন্য খাবার নিয়ে গেলেন, মুখে তুলে খাওয়াতে বসলেন, আর বড় চাচি মুখ গোমড়া করে পাশে বসে থেকে মাথায় হাত বুলিয়ে দিলেন। নিতু অসহায় পাশে দাঁড়িয়ে থেকে পুরোটা দেখলো। মাহবুব অল্প একটু খেয়ে কোনো রকমে ওষুধটা খেয়ে আবার শুয়ে পড়ল। জ্বর ছাড়লো দুপুরের পর। বড় চাচা কড়া হুকুমে বললেন, নিতুমা শোনো, মাহবুব যতক্ষণ ঘুমোবে এখানে বসে থাকবে, খেয়াল রাখবে ওর কিছু লাগে কিনা। এখন তো জ্বর ছেড়েছে, আমি তোমার বড় চাচিকে নিয়ে বেরোবে একটু। তোমার চাচির হোটেলে থেকে দম বন্ধ লাগছে, একজন তো অসুস্থ হয়ে আছে, এরপর দেখা যাবে আরেকজনও শরীর ছেড়ে দিয়েছে।